অনেকদিন আগে একটা ভরা সংসার ছিল আমার। এখন একাই থাকি। প্রথম দিকে নিদারুণ হতাশায় ভুগেছি, তারপর মেনে নিয়েছি এই একাকিত্ব। পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পেয়েছিলাম, তারপর বিয়ে। আমি আর শুভায়ন, ভালোবাসার বিয়ে আমাদের। একটা মাত্র মেয়ে নীলা। কোথা থেকে কি যে হয়ে গেল, মুখ থুবড়ে পড়ে গেলাম। কেউ এগিয়ে এসে হাতটা ধরল না। একে একে সবাই ছেড়ে গেল আমায়। এক সময় নিজেই উঠে দাঁড়ালাম। অতীত ভুলে বর্তমানের হাত ধরে আবার শুরু করলাম চলা। চাকরি বজায় রেখে নতুন করে শুরু হলো লেখক জীবন। ভালোই নাম হচ্ছিল আস্তে আস্তে। একটা সময় চাকরিটা ছেড়ে দিলাম। মাসকারে প্রায় ৭০,০০০ টাকা মাইনে পেতাম। মনে হলো, কি হবে এত টাকা, কার জন্য খরচ করব? তার থেকে এই ভালো, সৃষ্টির আনন্দে নিজেকে পুরোপুরি ডুবিয়ে দেওয়া যাক। আজ সকালে ফোনে একটা মেসেজ পেলাম। অদ্ভুত মেসেজ। মেসেজটা এরকম: যে পাপ আমি করেছি তার ক্ষমা হয় না জানি, তবু ক্ষমা চাইছি। যদি পারো একবার দেখা করো আমার সাথে, একবার এসো এখানে। কে পাঠালো এই মেসেজ? ঠিকানা দেওয়া রয়েছে, গ্যালাক্সি হাসপাতাল, এমার্জেন্সি মেল ওয়ার্ড, কেবিন নাম্বার 13। পরিচয় দেয়নি নিজের। কেন, কিছুই বোঝা যাচ্ছে না। ঘরে বসে টুকটাক লেখালেখি করি। লেখক হিসেবে যথেষ্ট পরিচিতিও রয়েছে। ভালোই তো ছিলাম, কিন্তু এই মেসেজটা বেশ ভাবিয়ে তুলেছে আমায়। কে এই অপরিচিত ব্যক্তি? কিসের জন্য ক্ষমা প্রার্থনা করতে চাইছে? ভাবনাটা আমার ভেসে গেল অকল দরিয়ায়, কোনো কিনারা পেল না। তাই এক আষাঢ়ের বিকেলে সত্যি বেরিয়ে পড়লাম গ্যালাক্সির উদ্দেশ্যে। শহরের ধূলিময় রাজপথের ওপরে শেষ বিকেলের আলো মাখা বিষণ্ণ এক আকাশ। ঘর ফিরতি পাখির দল মাথার উপর দিয়ে যাবার সময় কি যেন বলে গেল, বুঝলাম না। ভিজিটিং আওয়ার শেষ হয়নি তখনও। দেখা করলাম রিসেপশনে। একরাশ ফাইল আর কম্পিউটারের আড়ালে চাপা পড়ে থাকা সুন্দরী মেয়েটি বলল, ওনার তো ডিসচার্জ হয়ে গেছে কদিন আগে, তবে উনি একটা ঠিকানা রেখে গেছেন আপনার জন্যে। ঠিকানাটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম। অনেকটা দেরি হয়ে গেছে, আর দেরি করা ঠিক নয়। আজই দেখা করব। সন্ধ্যা নামছে শহরের বুকে। প্রায় 1 মাস আগে পাওয়া একটা মেসেজের সূত্র ধরে এগিয়ে চললাম এক অজানা রহস্য উন্মোচনের পথে। একটা ঝাঁ চকচকে বিলাসবহুল ফ্ল্যাটের সামনে নামলাম ট্যাক্সি থেকে। সূর্য আবাসন, 3 তলায় 6 নম্বর ফ্ল্যাট। দরজার সামনে দাঁড়িয়ে ডোরবেলটা টিপলাম। অজস্র চিন্তার কাটাকাটি চলছে মাথার মধ্যে। কে জানে কার কাছে এলাম। দরজা খুলে দিল বছর 30-এর এক যুবতী। দু চোখে তার প্রশ্ন। অবাক হয়ে দেখছিলাম বিষাদে আচ্ছন্ন তার অবয়ব। বললাম, আমি নূপুর চৌধুরী। ছোট কাকিমা? চমকে উঠলাম। কে? মেয়েটি প্রণাম করল আমায়। আমি আপনার ভাসুরপো চয়নের স্ত্রী লাবণী। কঠিন স্বরে প্রশ্ন করলাম, কে ডেকেছে আমাকে এখানে? তুমি? উত্তরটা পেলাম পুরুষ কণ্ঠে। আমি ডেকেছি কাকিমা, ভেতরে এসো। এ কি, কি দেখছি আমি? হুইল চেয়ারে বসে আদ্যপান্ত ভেঙে পড়া এক তরুণ। ডান হাতে প্লাস্টার, হাঁটুর নিচ থেকে 2 পা কাটা। বাকরুদ্ধ আমি। লাবণীর সাথে ওদের ঘরে ঢুকলাম। হুইল চেয়ারে বসা চয়নকে একজন নার্স ঘরে পৌঁছে দিয়ে গেল। চাপা নৈশব্দ বিরাজ করছে ঘরের মধ্যে। একসময় আমি সেই নীরবতা ভাঙলাম। এরকম হলো কি করে? লাবণী বলতে শুরু করল, দীঘায় গিয়েছিলাম বেড়াতে। ফেরার পথে হাওড়া ছাড়িয়ে শিয়ালদহের কাছাকাছি চলে এসেছি প্রায়। আমাদের 2 বছরের বাচ্চাটা গাড়ির ব্যাকসিটে ঘুমিয়ে কাঁদা। আমি ছিলাম সামনে চয়নের পাশে। হঠাৎ একটা মার্সিডিজ ট্রাক পেছন থেকে ধাক্কা মারে আমাদের গাড়িকে। গাড়িটা রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। আমাদের বাচ্চা সঙ্গে সঙ্গেই মারা যায় কাকিমা। ফুপিয়ে কেঁদে উঠল লাবণী।
আমি নির্বাক। একটু পরে চয়ন বলতে শুরু করলো, দুর্ঘটনায় আমার পা দুটো চলে গেল। লাবণীর মাথায় সামান্য চোট লেগেছিল, সামলে উঠেছে ও। আমি একটু সুস্থ হলেই লাবণী চলে যাবে আমাকে ছেড়ে। ডিভোর্সের কাগজপত্র রেডিই আছে। রুদ্ধস্বরে প্রশ্ন করলাম, ডিভোর্স কেন? কিছুক্ষণ চুপ করে থাকার পর চয়ন বলল, আমার মতো পাপীর সাথে থাকতে চায় না ও। আমি নিরুত্তাপ। চয়ন যে আমার সন্তানেরই মতো, ওর এই অবস্থার জন্য আমি কি তৃপ্তি অনুভব করছি? হে ভগবান, এটাও যে পাপ! নিজের পরিচয় না দিয়ে তোমাকে ডেকে পাঠিয়েছি এখানে। পরিচয় পেলে হয়তো আসতে না। আমাকে ক্ষমা করো কাকিমা। একটা হাত দিয়েই আমার পা ছুঁতে চায় চয়ন। দুপা পিছিয়ে গিয়ে ক্ষুব্ধ স্বরে বলি, ক্ষমা? ক্ষমা চাওয়ার নাটক করছো? তোমাদের সকলের দেওয়া ঈর্ষার বিষে আকণ্ঠ নিমজ্জিত আমি। সে বিষের জ্বলন দিনে রাতে আজও অনুভব করি। পারবে ফিরিয়ে দিতে আমার নীলাকে? পারবে আমার সুখের সংসারটা ফিরিয়ে দিতে? দুচোখ দিয়ে জল নয়, যেন আগুন ঝরছে আমার। বুকের ভেতর গোপন ক্ষতের উৎস মুখটা খুলে গিয়েছে আবার। রক্ত ঝরছে অবিশ্রান্ত। আজ থেকে প্রায় 10 বছর আগের কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে। ভাসুর, যা, শ্বশুর, শাশুড়ি, 2 বিবাহিত ননদ মিলে 51 পরিবার। ভাসুরের ছেলে চয়ন আমার মেয়ে নীলার থেকে প্রায় 10 বছরের বড়। চয়ন যেন চোখে হারাতো ওকে। বাড়ির সকলে বলতো, দেখো ওদের বাবাদের মধ্যে কত অশান্তি। এক বাড়িতে থাকলেও 2 ভাই যেন একে অপরের শত্রু। অথচ এরা দেখো কি ভাব দুজনের। কিছুদিন ধরেই দেখছিলাম আমার অমন হাসি খুশি মেয়েটা কেমন যেন বদলে যাচ্ছে। হাসে না, খেলে না, মেঘলা আকাশের মতো মুখ নিয়ে ঘুরে বেড়ায়। অথচ চয়ন ডাকলে দৌড়ে গিয়ে হাজির। সন্দেহ দানা বাঁধল। একদিন ধরা পড়ল আমার হাতে। দেখি আমার ওইটুকু মেয়েটা তার দাদাভাইয়ের কাছে যৌনতার পাঠ নিচ্ছে। সাবধান করলাম চয়নকে, বুঝিয়ে বললাম। তখনকার মতো চুপ করে গেল। সুভায়ন বলল, এ নিয়ে কারোকে কিছু বলো না, নীলাকে সাবধানে রাখো, চয়ন আপনি শুধরে যাবে। বললাম না কারোকে। এরপর একদিন দুপুরবেলায় নীলাকে দেখলাম নিজের ঘরে শুয়ে খুব কাঁদছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে সোনা, কাঁদছিস কেন? অসহায় দৃষ্টিতে মেয়েটা তাকালো আমার দিকে। দেখি ওর ট্রাউজারে রক্তের দাগ। বলল, বড্ড ব্যথা করছে মা। মাথায় আগুন জ্বলে উঠল। শাশুড়িমা আর সুভায়নকে ডেকে এনে দেখালাম মেয়ের অবস্থা। আমি থানায় যাব, এফআইআর করব চয়নের বিরুদ্ধে। মা ছেলে দুজনেই বলল, একদম না, এ বাড়ির বদনাম হয়ে যাবে। নীলাকে তোমার আরো সাবধানে রাখা উচিত ছিল। কি বলছো তোমরা? অপরাধ করল চয়ন, সে তার শাস্তি পাবে না? আর নিজেদের বাড়ির মধ্যেই সামলে রাখতে হবে নীলাকে, সে মেয়ে বলে? চয়নই এ কাজ করেছে, তার তো কোনো প্রমাণ নেই। আর নীলাই বা কেন যায় চয়নের কাছে? নিজের মেয়েকে সামলাও বৌমা। যেসব মায়েরা চাকরি করে তাদের মেয়েদের অমনই হয়। কথাগুলো আমার দিকে ছুঁড়ে দিয়ে শাশুড়ি চলে গেলেন ঘর থেকে। জানি আমার চাকরি করাটা এ বাড়িতে কেউ পছন্দ করে না। সুভায়নও অনেকবার চাকরি ছাড়তে বলেছে। আমি তো যথেষ্ট মাইনে পাই, প্রয়োজনে তোমাকে 2-5 হাজার টাকা হাত খরচও দিতে পারবো। তুমি ছেড়ে দাও চাকরিটা। সদর্পে বলেছি, মুখ দেখে কেউ চাকরি দেয়নি আমায়, দিয়েছে যোগ্যতা বিচার করে। তাই চাকরি আমি ছাড়ব না। কিন্তু মেয়েটাকে তো বাঁচাতে হবে। কার্শিয়াংয়ের কনভেন্টে ভর্তি করে দিলাম ওকে। ছুটি পড়লে আমি যেতাম ওর কাছে। শীতের ছুটিতে কলকাতায় আনতেই হতো। ওকে ওর দাদু দিদার কাছে রেখে আসতাম। নিজের বাবার বাড়িতে মেয়ে আসতে পারবে না? পারত, যদি সুভায়ন রুখে উঠত চয়নের বিরুদ্ধে। শাশুড়িও পারতেন কোনো ব্যবস্থা নিতে। কিন্তু তিনি যে এই অবাধ্য পুত্রবধূকে শাস্তি দিতে বদ্ধপরিকর। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। চয়ন বিটেক পাশ করে একটা ভালো চাকরিও জুটিয়ে ফেলল। প্রথম কিছুদিন ব্যাঙ্গালোরে থাকতে হবে,
চলে যাবার সময় আমাকে প্রণাম করতে এলো চয়ন। আমার মনে তখন দুশ্চিন্তার ঝড় দাপাদাপি করছে। দুপুরের পর থেকে আর দেখিনি মেয়েটাকে। আমার মা খুবই অসুস্থ, শীতের ছুটিতে তাই ওকে এবার বাড়িতেই নিয়ে এসেছি। আসার পর থেকে ঘরের বাইরে খুব একটা বেরোয়নি মেয়েটা। কোথায় যে গেল? সকলে বলছিল, দেখো দাদা চলে যাচ্ছে বলে হয়তো কোথাও লুকিয়ে বসে কাঁদছে। সন্ধ্যার আগেই বেরিয়ে গেল চয়ন। নীলাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। পরদিন পুলিশের সাহায্যে বাড়ির পেছনে হাইড্রেনের মধ্যে থেকে নীলাকে উদ্ধার করা গেল। নিথর দেহটা দেখে ধৈর্যের বাঁধ ভাঙল আমার। পুলিশের কাছে চয়নের নাম বললাম। অতীতের দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। সেখান থেকে শুনতে পাচ্ছিলাম চয়নের কথা। বাড়িতে সকলেই অপছন্দ করত তোমায়। সেই অপছন্দের রেশ আমার মনেও সঞ্চারিত হয়েছিল। মনে হতো বাড়িতে এত অশান্তি সব তোমার জন্য। তুমি যে সবার থেকে অন্যরকম সেটা তো বুঝতাম না। নীলাকে বাঁচাতে তুমি ওকে অন্যত্র পাঠিয়ে দিলে। প্রচণ্ড রাগ হলো আমার। এত বড় সাহস এই মহিলার! একে তো শিক্ষা দিতেই হবে। সেদিন সবার অলক্ষ্যে নীলাকে আমি ঘর থেকে টেনে নিয়ে গিয়েছিলাম। ও যেতে চায়নি। হঠাৎই চুপ করে গেল চয়ন। রুদ্ধস্বরে প্রশ্ন করলাম, তারপর? আবার বলতে শুরু করল চয়ন। আমি ভেবেছিলাম সারা জীবনের জন্য কলঙ্কিত করে দেব নীলাকে, তাতে তুমি জব্দ হবে। তোমার তো এমনই হওয়া উচিত। তখন এরকমই ভাবতাম। ও যে মারা যাবে আমি ভাবতেই পারিনি। এটা আমি চাইনি। বক্তব্য শেষ করে অঝরে কাঁদছে চয়ন। শাস্তি দাও কাকিমা, শাস্তি দাও আমায়। আমি স্তব্ধ। বড়দের মনের গরল কিভাবে ছোটদের মনকেও প্রভাবিত করে বড়রা বুঝতে চান না এটা। ছোটদের মধ্যে নিজেদের অজান্তেই বুনে দেন হিংসার বীজ। হায় ভগবান, আর কবে সভ্য হবে মানুষ? বাড়ির লোকেরা কেসটাকে চেপে দিয়েছিল চয়নকে বাঁচাতে। পাগলের মতো ছুটে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে চয়নের কাছে। অপমানিত হয়ে ফিরেছি। এরপর কলম তুলে নিয়েছিলাম হাতে। গল্প নয় সত্যি নামের লেখাটা একটা পত্রিকায় ছাপা হয়েছিল। আমার সৌজন্য সংখ্যাটা পুড়িয়ে দেওয়া হলো। আর আমার খাতায় যেখানে লেখা ছিল এই কাহিনী, সেই পাতাগুলো ছিঁড়ে ফেলা হলো। এ কাজ করেছিল শুভায়ন। মেয়েটাকে সুরক্ষা দিতে পারেনি বলে শাস্তি দিয়েছিল আমায়, ডিভোর্স। চলে এসেছিলাম বাপের বাড়িতে। সেই থেকে আজ পর্যন্ত একাই আছি। চয়ন কাঁদছে, লাবণী কাঁদছে। কই, আমার চোখে তো জল নেই। আমার তো একটুও কান্না পাচ্ছে না, বরং বুকের মধ্যে জ্বলছে দাউ দাউ আগুন। এমনটা তো হওয়ারই ছিল। আমার ওইটুকু মেয়েটা কতই না যন্ত্রণা পেয়েছে। কি অপরাধ ছিল ওর? সবকিছু পেয়েও হারাতে হলো আমায় কোন অপরাধে? এই মুহূর্তে আমার হাঁটু স্পর্শ করে আছে চয়ন। ক্ষমা করো কাকিমা, শাস্তি দাও আমাকে। ক্ষমা? কিসের ক্ষমা? এই অপরাধের ক্ষমা হয়? কথাগুলো বাইরে আসার জন্য বুকের ভেতর ঠেলাঠেলি করছিল। লাবণীর দিকে তাকিয়ে থমকে গেলাম। ওর আকুল আরতি ভরা দুটো চোখের দিকে তাকিয়ে আর বলা হলো না কথাগুলো। সত্যি তো, এই মেয়েটার কি দোষ? সন্তান হারানোর বেদনায় জর্জরিত ও। চয়নের পাপের শাস্তি ওকেও যে ভাগ করে নিতে হয়েছে। বরং বললাম, ক্ষমা করার আমি কে? শাস্তি দেবার অধিকারও আমার নেই। সে অধিকার আছে স্বয়ং ঈশ্বরের। পরম মঙ্গলময় তিনি। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন কোনটা ঠিক আর কোনটা ভুল। এরপর ঈশ্বরের নির্দেশ মেনেই চলিস। আর কখনো ডাকিস না আমাকে। ভালো থাকিস। আজ আসি। কথাগুলো বলে দরজার দিকে ফিরেই চমকে উঠলাম। এ কি, এ কাকে দেখছি? শুভায়ন। অনেকদিন পরে দেখলাম মানুষটাকে। শরীরটা বড্ড ভেঙে গিয়েছে। বাজে পোড়া মহিরুহু যেন। দুজনেই তাকিয়ে রইলাম দুজনের দিকে। সময় যেন থমকে গিয়েছে। আমায় কি ক্ষমা করে দিতে পারো নূপুর? শুভায়ন। শুভায়ন বলল এই কথা। বুকের ভেতর থেকে উঠে এলো আর্তনাদ। না, তোমাকে ক্ষমা করা যায় না শুভায়ন। ভালোবাসার বিয়ে আমাদের।
সেই বিয়ে ভেঙে সম্পর্কের অসম্মান করেছো তুমি, কলঙ্ক লেপে দিয়েছো সম্পর্কের গায়ে। এ ভাঙন তুমি অবশ্যই রুখতে পারতে। সে চেষ্টাও না করে অবাধ্য স্ত্রীকে শাস্তি দিতে চেয়েছো বিবাহ বিচ্ছেদের মামলা করে। আজ ক্ষমা চাইছো? আমি ক্ষমা করলেই সব আবার আগের মতো হয়ে যাবে? ফিরে আসবে আমার সোনার পুতুলটা? উত্তর দাও সুবায়ন, কেন এমন হলো বলো তো? কি দোষ ছিল আমার? কান্নায় গলা বুজে আসছে আমার। দ্রুত দরজা পেরিয়ে বাইরে এসে দাঁড়ালাম। ভেতরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সুবায়ন। আষাঢ়ের বাঁধভাঙা বৃষ্টি নেমেছে এখন। আমার চোখেও নেমেছে বাদলের অঝোর ধারা। এই ধারায় ধুয়ে মুছে যাক আমার অতীতের ব্যথা ভরা দিনগুলো। আর পেছন ফিরে তাকাতে চাই না আমি। আমার বন্ধুহীন জগতের একমাত্র সাথী কলম, তার সাথে এগিয়ে চলবো আমি। আমার সেই হারানো কাহিনীটা পুনরুদ্ধার করে তুলে ধরবো সকলের সামনে। সবাইকে বলবো, ওগো শোনো তোমরা, পারিবারিক বিদ্বেষ, হিংসা, অশান্তি আর নয়। ছোটদের মনে ভীষণভাবে ক্রিয়া করে এসব। সবকিছু ঠিকঠাক ওরা বোঝে না, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ভুল করে ফেলে ওরা, সৃষ্টি হয় পাপ। রাতের আকাশ ভেঙে পড়ছে যেন আজ। এমন দিনে একলা আমি। মনের ভার কোথায় নামাই? কার কাছে? কাকে বলি? চয়নকে এভাবে দেখতে চাইনি আমি, সুবায়নকেও না। ওদের জন্য এত কষ্ট হচ্ছে কেন আমার? হে ঈশ্বর, এ কি পরম ব্যথায় পরাণ কাঁপায়, কাঁপন বক্ষে লাগে। শান্তি সাগরে ঢেউ খেলে যায়, সুন্দর তাই জাগে। আমার সব চেতনা, সব বেদনা রচিল এ যে কি আরাধনা। তোমার পায়ে মোর সাধনা মরে না যেন লাজে। হে ঈশ্বর, সংসারকে ভরে তোলো ভালোবাসায়। একে অপরের ছোটখাটো দোষ ত্রুটিগুলো যেন ক্ষমা সুন্দর চোখে দেখতে শেখে সকলে, তাতেই শান্তি। আমিও আজ একটু শান্তিতে থাকতে চাই। বৃষ্টিটা অনেকক্ষণ আগে থেমে গেছে। ভোর হয়ে এলো যে। পূবের আকাশে লেগেছে রঙের ছিটে। বুকের ভেতর বন্দি পাখিটা আজ মুক্তি পেল এই মুহূর্তে। অতীত নয় আর, অতীতের জন্য আর কোনো কষ্টবোধও নয়। যা হারিয়ে গেছে তাকে তো যেতে দিতেই হবে। বর্তমানকে নিয়ে চলা শুরু আজ থেকে। সেই বর্তমানে চয়ন বা সুবায়নের প্রবেশাধিকার নেই।